আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে পরিচিত মুখ ডাক্তার সাকলায়েন রাসেল, যিনি একাধারে চিকিৎসক, গণমাধ্যম কর্মী, সংগঠক, সমাজকর্মী ও লেখক। অসংখ্য সম্মাননার পাশাপাশি প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে আয়রন ম্যানের উপাধিও রয়েছে তার ঝুলিতে। আপনি আসলে নানা জায়গায় নিজেকে সক্রিয় রেখেছেন এবং এই সক্রিয় রাখার কিভাবে আসলে সম্ভব হচ্ছে আপনার দ্বারা? সকল পেশা কিন্তু জীবন সাজায়, একমাত্র ডাক্তারি পেশা কিন্তু জীবন বাঁচায়। তো এই যে জীবন বাঁচানোর নিমিত্তে যে পেশাটা জড়িত, সেই পেশার মানুষগুলো সারাদিনে অন্য একটা মানুষকে ভালো রাখার যুদ্ধ করছে। এখন তিনি যদি ভালো না থাকেন তাহলে অন্যকে ভালো রাখবেন কি করে? সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একজন চিকিৎসকের ভালো থাকাটা সাধারণ মানুষের থেকে আরও বেশি জরুরি। এবং তিনি যদি ভালো থাকতে চান, তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, তাকে সামাজিক জায়গাগুলোতে মিশতে হবে, তার ৮-১০টা মানুষের সঙ্গে কথা বলতে হবে, একই সঙ্গে তার মানসিক শান্তির জন্য যে বিষয়গুলো তাকে একটা মানসিক ভালো লাগা দেয়, সেই বিষয়গুলোকে রেগুলার চর্চা করতে হবে। তবেই না তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন, এবং তবেই না তিনি পরের দিন আরেকজন মানুষকে সুস্থ রাখার দায়িত্বটা নিতে পারবেন। তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে চিকিৎসকদের অন্যান্য কাজগুলোর দিকেও একই সঙ্গে তার যোগাযোগটা রাখা দরকার। প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে আপনি আয়রন ম্যান উপাধি পেয়েছেন, আমরা এই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। ফিজিক্যাল এক্সারসাইজের প্রতি একটা আকর্ষণ ছিল, আমি হাঁটতাম, হালকা দৌড়াতাম। ফিটনেস যুদ্ধে নামার পরেই আমার চোখে একটা প্রবলেম দেখা দিল। আমার চিকিৎসক বললেন যে আমার পক্ষে আর দৌড়াদৌড়ি করাটা নিষিদ্ধ, অন্তত 6 মাসের জন্য। তখন আমি আসলে সত্যিকারের প্রেম ফিল করি যে সকালবেলা উঠে পার্কে গিয়ে একটু হাঁটা, একটু দৌড় দেওয়ার মধ্যে যে সুখ, দিনের শুরুটা যে এরকম হলে সারাদিনটা যে কত আনন্দের যায়, সে জায়গাটা আমার একটা বড় রকম আঘাত চলে আসলো। তখন আমি আবার চিকিৎসকের কাছে যাই যে কিছু একটা না করলে আমি আসলে অসুস্থ হয়ে যাচ্ছি, আমি যদি সুস্থই না থাকি চোখ দিয়ে কী করব। তো তখন আমাকে বললেন যে সাঁতার কাটা যেতে পারে। আমি আসলে তার পরের দিনেই গিয়ে সাঁতার যোগ দিই এবং প্রফেশনাল একজন ট্রেইনারের আন্ডারে আমি সাঁতারটা শুরু করি। বাংলা চ্যানেল দেওয়ার জন্য আমার ওইভাবেই ট্রেনিংটা আসলে শুরু হলো, এবং একটা পর্যায়ে দেখলাম যে কোনো চিকিৎসক তখন বাংলা চ্যানেল কমপ্লিট করেননি আর কি। বাংলা চ্যানেলকে বলে বাংলাদেশের ফাইনেস্ট অ্যাডভেঞ্চার, এর থেকে ভয়ঙ্কর লেভেলের অ্যাডভেঞ্চার আর নেই বাংলাদেশে। তো বলা হয় যে এই যে অংশগ্রহণ, বাংলা চ্যানেলে একটা নিজের নাম লিখে রাখা একজন চিকিৎসক হিসাবে, এটা যেহেতু আগে কেউ করেনি, তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য আর একটা অনুপ্রেরণার জায়গায় তৈরি করলো। মোটামুটি এই কয়েকটা বোধ থেকে আসলে আমি 2021 সালে বাংলা চ্যানেল পাড়ি দেবার জন্য টেকনাফ থেকে সেন্ট মার্টিনে গিয়ে পৌঁছাই, এবং আমার সাথে আরও একজন চিকিৎসক ছিল। আমি একটু আগে পৌঁছাই, আমার পরপরই সে আবার আমার সাথে পৌঁছায়। সে একজন কার্ডিয়াক সার্জন, ডাক্তার তারেক। আমরা দুজনে মিলেই আসলে ক্রস করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনার চাকরি হয় এবং সেখানে আপনি 11 বছর পরে গভর্নমেন্ট সেক্টর থেকে বের হয়ে প্রাইভেট সেক্টরে নিজেকে মেলে ধরবেন, এটা আসলে কোন ভাবনা থেকে? আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সরকারি চাকরির মধ্যে এক ধরনের ভালো আছে, খারাপও আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা বিষয়, বেসরকারি পর্যায়ে আপনি আপনার স্কিলকে সামনে রেখে অনেক অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবেন। আমার প্রাণের জায়গা যদি বলেন, আমার ভালো লাগার জায়গা যদি বলেন, আমার স্মৃতিময় জায়গা যদি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আমাকে পড়িয়েছে, খাইয়েছে, এখান থেকে আমিও একটা আমার পরিচিতি অর্জন করেছি। কিন্তু একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি তো দেশেই আছি, আমি তো এই দেশের মানুষকেই সেবা দিচ্ছি। সো আমি যেখানেই থাকি সেখানে থেকে যদি আমি আমার দেশের মানুষকে সেবা দিই, দেশের চিকিৎসা ব্যবস্থা এগিয়ে যাওয়ার একটা ভূমিকা রাখি, তাহলে তো আমাকে সরকার যেটা আমাকে সাহায্য করেছে সেটা হয়তো কিছুটা প্রতিদান দেওয়ার সুযোগ পাওয়া গেল। এসব বোধ থেকে আমি আসলে বেসরকারিতে জয়েন করি। আমরা জানি যে কারো শৈশব কাটে ইটপাথরের শহরে, কারো কাটে গ্রামে। আপনার সেই সোনালী শৈশবটা নিয়ে জানতে চাই। আমার শৈশব একেবারে শুরু হয়েছিল গ্রাম থেকেই। আমাদের গ্রামটা বলতে আসলে গ্রামই। আপনার সেই গ্রামে এই 2000 সালের পরে এসে বিদ্যুৎ এসেছে আর কি। ওই সময়টা একদম বিদ্যুৎবিহীন আমরা ছিলাম। বা একটা গ্রামের মধ্যে যেটা বোঝায়, গ্রামের মধ্যে যে সমস্ত উপাদান দরকার, তার সবকিছুই আসলে আমাদের সেই শৈশবে ছিল। আমরা জানি যে বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন থাকে মেডিকেলে পড়বে। আপনার কি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আপনি মেডিকেলে পড়াশোনা করবেন? যখন আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিই, আমার মাকে আসলে হাসপাতালের বেডে রেখে আমি ভর্তি পরীক্ষা দিতে যাই। তো ওই সময়টা আমার মনের মধ্যে অনেক বড় একটা ইম্প্যাক্ট, মাকে নিয়ে হাসপাতালে জীবনে প্রথম যাওয়া। আমার মেডিকেলে যখন চান্সটাই পেয়ে গেলাম, তো চান্সটা পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে
আমার যেহেতু হার্টের সমস্যা, আমার মনে হয় ওই লাইনে যাওয়াটাই ভালো। ওই লাইনে যাওয়ার জন্যই আমি যে ডিগ্রিতে ঢুকি সেটার নাম কার্ডিও ভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি। চাইলে যে কেউ কার্ডিয়াকে যেতে পারবে, ভাস্কুলারে যেতে পারবে, থোরাসিকে যেতে পারবে। পরবর্তীতে আমি আসলে কার্ডিয়াক সার্জন হিসেবেই আসলে স্বপ্ন দেখা শুরু করি। তো একটা পর্যায়ে কার্ডিয়াক সার্জারি থেকে যখন আমি কাজ করা শুরু করলাম, তখন দেখলাম যে আমার মার যে রোগ, সেই টাইপের রুগীরা যখন আমার সামনে আসে, আমি এক ধরনের অস্বস্তি ফিল করা শুরু করি। তো তখন মনে হলো যে ভাস্কুলার সাবজেক্ট একদম অবহেলিত, মানুষ রেগুলার হাত হারাচ্ছে, পা হারাচ্ছে, অথচ এখানে চিকিৎসার সুযোগ নাই, মানুষ জানেও না যে তার হাতটা বা পাটা কেন হারালো। তখন আমার কাছে মনে হলো যে ভাস্কুলার সাবজেক্টে যদি আমি শিফট করি, তাহলে যেমন আমি রুগীদের সেবা দিতে পারবো, মানুষকে সচেতন করতে পারবো, একই সঙ্গে এই সেক্টরে ম্যান পাওয়ার যাতে তৈরি করা যায়, সেখান থেকেই আমি আসলে ভাস্কুলার সার্জারিতে চলে আসি।